বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়, আমরা তৃতীয় অধ্যায় গণিত বিষয়। এখানে 4টি প্রক্রিয়া আছে এই অধ্যায়ে। তাহলে আমরা আজকে একটা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তাকে উদ্দীপকটা দেখো। তোমাদের ক্লাসে সুমন নামে একজন ছাত্র থাকতে পারে। সুমন 264 টাকা দিয়ে 8টি খাতা ও 6টি কলম কিনল। একটি কলমের দাম 12 টাকা হলে তাহলে একটি খাতার দাম কত? তারপরে প্রশ্ন হলো 15টি খাতা কিনতে কত টাকা লাগবে? 8টি খাতা ও 6টি কলমের দামের পার্থক্য কত? এখন দেখো, এখানে দেওয়া আছে একটি কলমের দাম কত? 12 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে একটি কলমের দাম 12 টাকা। এখানে কলম কয়টি আছে আমাদের? 6টি। তাহলে 6টি কলমের দাম 12 গুণন 6, 6 12 কত? 72 টাকা। এখন উদ্দীপকে আমাদের ছিল 8টি খাতা ও 6টি কলমের দাম। এখন 8টি খাতা ও 6টি কলমের দাম একত্রে হলো 264 টাকা। এখান থেকে যদি আমরা কলমের দাম বাদ দেই বা বিয়োগ করি, তাহলে আমাদের কিসের দাম থাকে? 8টি খাতার দাম। এই যে 6টি কলমের দাম আমরা 72 টাকা থেকে বাদ দেওয়ার পর 8টি খাতার দাম বেরোলো আমাদের 192 টাকা। প্রশ্নে বলা আছে যে একটি খাতার দাম কত? তাহলে 8টি খাতার দাম যদি 192 টাকা হয়, তাহলে একটি খাতার দাম কম হবে। কম মানে ভাগ। এই যে আমরা ভাগ করছি 192-রে 8 দিয়ে ভাগ করলে 24 টাকা হয়। আমরা পাশে আবার তোমাদের দেখো করাই দিচ্ছি যে 192 থেকে আমরা 19-এর মধ্যে 8 যাবে 2 বার, 8 দিয়ে গুণে 16। তার এখানে 6 আছে, কত? 9 হবে। 3 হলে আমরা 2 কেটে আনলাম। এখনো 32-এর ভিতরে 8 যায় হলো 4 বার, 4 8 32। তোমরা পাশে এইভাবে রাফ করিয়ে নিয়ে এখানে বসাই দিতে পারো। তাহলে আমাদের উত্তর বাহির হইল কত? 8টি। একটি খাতার দাম হইল আমাদের 24 টাকা। খেয়াল দেখো, একটি খাতার দাম 24 টাকা। পরবর্তীতে বলছে 15টি খাতার দাম কত? এখন আমরা খ নম্বর প্রশ্নে আসি। আমাদের একটি খাতার দাম ছিল কত? 24 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে একটি খাতা কিনতে লাগে 24 টাকা। আমরা লিখতে পারি, তাহলে বলছে যে 15টি খাতা কিনতে কত টাকা লাগবে। এখানে একটি খাতা কিনতে লাগছে আমার 24 টাকা। তাহলে আমরা বলতে পারি যে একটি খাতা কিনতে লাগে 24 টাকা। তাহলে কতটা খাতার দাম বলছে? 15টা খাতা। সুতরাং 15টি খাতা কিনতে লাগে। তাহলে একটি খাতার দাম 24 টাকা হলে 15টি খাতার দাম অবশ্যই বেশি লাগবে। বেশি লাগবে। দেখো আমাদের এখানে এটাতে গুণ করলে 360 টাকা হয়। আমরা পাশে এটার গুণ করে দেখাই। এখানে 24 গুণ 15, 4 5 20 নামে 0, হাতে আছে 2, 5 2 10 আর 2 12। এখন পরবর্তীতে এখানে কাটা চিহ্ন দিতে পারো বা 0 বসায় দিলে পারো। 24, তাহলে 0 6 3। এখানে রাফে আমরা করে দেখালাম 324 টাকা। তাহলে আমাদের 15টি খাতার দাম কত বাহির হইল? বেরোলো 360 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি 360 টাকা। 360 টাকা। তাহলে আমাদের 15টি খাতার দাম বাহির হলো 360 টাকা। পরবর্তী প্রশ্ন হলো 8টি খাতা ও 6টি কলমের দামের পার্থক্য কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে গ নম্বর আমাদের আমরা করতেছি। দেখো, গ নম্বরের হলো ক থেকে পাই। ক থেকে পাই। ক থেকে পাই আমাদের লেখা আছে যে ক থেকে পাই প্রাপ্ত পাই বা পাই 8টি খাতার দাম। ওই যে আমরা ক থেকে দেখো, তোমরা আসলে ওখানে 192 টাকা। আর
6টি খাতার দাম, ও 6 12 ছিল আমাদের 72 টাকা। এই দুইটা জিনিসই আমরা ক থেকে পেয়েছি। তাহলে এখন বলছে এটাও ক থেকে পাই, এটাও আমরা ক থেকে পাই। তাহলে এখন দেখো, এখন 6টি এবং 8টি খাতা এবং 6টি কলমের দামের পার্থক্য। পার্থক্য বলতে বিয়োগ বোঝায়। তাহলে আমরা লিখতে পারি দামের পার্থক্য। দামের, সুতরাং দামের পার্থক্য। $120 টাকা। দামের পার্থক্য হলো 120 টাকা। উত্তর হলো 120 টাকা। 8টি খাতা এবং 6টি এটা হলো কলমের, এটা ঠিক করো, এটা ঠিক করো, কলমে ঠিক আছে নি। 8টি খাতার দাম আমাদের ক থেকে 192 টাকা, আর 6টি কলমের দাম হলো 72 টাকা। এখানে বলছে যে 8টি খাতা 6টি কলমের দামের পার্থক্য কত। এখানে আবার এটাও হইতে পারে যে একটি খাতা ও একটি কলমের দামের পার্থক্য কত। তাহলে আমাদের একটি খাতার দাম আগে 24 টাকা বেড়েছিল, আর একটি কলমের দাম আছে 12 টাকা। তাহলে বিয়োগ করলে 24 টাকা। এখানে 8টি খাতা 6টি কলমের পরিবর্তে একটি খাতা এবং একটি কলমের দামের পার্থক্য দেওয়া যেতে পারে। তাহলে গেলে আমাদের একটি সৃজনশীল। পরবর্তী সাবিহা ও আমাদের গড় অঙ্ক অধ্যায় 8। সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। সাবিহা এবং দিবা দুইজনের গড় বয়স 10 বছর। আবার দিবা ও সোহার গড় বয়স 12 বছর। সাবিহার বয়স 9 বছর। সাবিহার বয়স দেওয়া আছে আমাদের 9 বছর হলে, তাহলে দিবার বয়স কত হবে? তাহলে আমরা এখন প্রশ্ন করি, এখানে অঙ্কটা করি। সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। 10 বছর। সুতরাং সাবিহা মোট বয়স, সাবিহা এবং দিবা দুইজন, 10 দ্বিগুণে 20 বছর। তাহলে এখানে প্রশ্নে সাবিহার বয়স কত দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে, এটা লিখলেও হয় না লিখলেও, তো তুমি বোঝাদের জন্য তোমাদের সাবিহার বয়স এই যে 9 বছর দেওয়া আছে। এখান থেকে সাবিহার বয়স বাদ দিলে কার বয়স বেরায়? দিবার বয়স। সুতরাং দিবার বয়স, সাবিহার দিবা দুইজনের বয়স হলো 20 বছর। এখান থেকে সাবিহার বয়স যদি আমরা বাদ দেই, তাহলে আমাকে দিবার বয়স কত বছর বাইরে হবে? 11 বছর। তাহলে আমাকে দিবার বয়স 11 বছর। আবার বুঝো, দেখো সাবিহা ও দিবার গড় বয়স, সাবিহা এবং দিবা দুইজন, তাহলে সাবিহা ও দিবার মোট বয়স 10 গুণন 2 20 বছর। আর আমাদের প্রশ্ন সাবিহার বয়স দেওয়া আছে 9 বছর। তাহলে এখানে সাবিহা দিবার থেকে সাবিহারে যদি আমরা বাদ দিই, কে থেকে দেয়? দিবা থেকে দেয়। সুতরাং দিবার বয়স 20 বছর থেকে 9 বছর বাদ দিলে 11 বছর। পরবর্তী প্রশ্নে আমরা আসি, সোহার বয়স কত? এখানে তো আমরা দিবার বয়স পেয়েছি, এবার বলছে সোহার বয়স কত? ও সোহার দিবা ও
তাহলে দিবা ও সোহার গড় বয়স, দুইজনের গড় বয়স 12। তাহলে দিবা ও সোহার মোট বয়স 12 গুণন 2, দুইজনের বয়স একত্রে হলো 12 বছর। এখন ওই যে আমরা ক থেকে পাই, ক থেকে পাই দিবার বয়স আমাদের কত দেওয়া আসলো, দিবার বয়স 11 বছর। ক থেকে দিবার বয়স 11 বছর। এখন এখান থেকে যদি আমরা দিবার বয়সটা বাদ দেই, কার বয়সটা থাকে, সোহার বয়স থাকে। সুতরাং সোহার বয়স, দিবা এবং সোহার দুজনের মোট বয়স হলো 24 বছর। এখান থেকে দিবার বয়স 11 বছর আমরা বাদ দিই, বাদ দেওয়ার পর বিয়োগ করার পর থাকে হলো 13 বছর। 13 বছর। তাহলে আমরা 13 বছর পাইলাম। কার বয়স, সোহার বয়স। তাহলে উত্তর আমাদের 13 বছর। সোহার বয়স বেরোলো আমাদের 13 বছর। তারপরে বলছে 3 জনের গড় বয়স কত, 3 জনের গড় বয়স। তাহলে আমাদের এখানে দেখো, এই পাশে করলে বলি, গ নম্বর দেখো 3 জনের, 3 জন কে কে নাম, সাবিহা, দিবা এবং সোহা। তাহলে আমরা আগে সাবিহার বয়সটা আমাকে প্রশ্নে দেওয়া আছে, দেখি সাবিহার বয়স। শিক্ষার্থীরা সাবিহার বয়স কত দেওয়া আছে, 9 বছর। আর ক নম্বরে আমরা দিবার বয়স পাইছিলাম কত, দিবার বয়স 11 বছর। এখানে লিখতে পারো ক থেকে পাই, আর দিবার বয়স গেল। আর এখানে সোহার বয়স কত, সোহার বয়স 13 বছর। এটা আমরা পেলাম হলো খ থেকে পাই। তাহলে 3 জনের বয়স চাইছে, তাহলে সাবিহা, দিবা এবং সোহা। সুতরাং 3 জনের মোট বয়স, 3 জনের মোট বয়স 9 আর 10 33 বছর। এটা হলো মোট বয়স পাইছে, গড় বয়স, গড় মানে ভাগ। সুতরাং 3 জনের 3 জনের গড় বয়স 33 ভাগ 3 বছর। তাহলে 3 11 কত, 33 বছর। তাদের 3 জনের প্রত্যেকের বয়স গড়ে হলো 11 বছর করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এভাবে আরও অনেক গড় অঙ্ক আছে, সাবিহা এবং দিবা। এখানে অনেক সময় ক খ দেওয়া থাকে, ক খ দেওয়া থাকে। এটা যদি ক হয় এটা খ, আবার এই যে খ হবে এটা গ হবে, ক খ দিয়েও এভাবে করা যায়। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। বাসায় এগুলি বারবার করবে। পরীক্ষায় গড় অঙ্ক থেকে একটা অঙ্ক আসে, এবং আমাকে 3য় অধ্যায়ের আগে একটি অঙ্ক করেছিলাম। এটা হলো আমাদের 4 প্রক্রিয়ার যে অংশ, যোগ বিয়োগ গুণ ভাগ, সেই অধ্যায় থেকে আমরা একটা অঙ্ক করেছি। অর্থাৎ এই 2 অধ্যায় থেকে 2টি অঙ্ক আমাদের প্রতি পরীক্ষায় আসে। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে ধন্যবাদ।